ওকে, আজকে ডেট হচ্ছে 4/7/24। আজকে আমরা এই যে তড়িতের যন্ত্রাদি পড়ছি তার কিছু ডাউট আছে, কিছু কোশ্চেন আছে, সালের কোশ্চেন, বিশেষ করে তোমাদের যেগুলো টুকটাক অসুবিধা হয়েছে সেগুলো, আর সালের কোশ্চেন সেগুলো ডিসকাস করব। তার আগে আমরা প্রথম ডিসকাস করব তোমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে পোটেনশিওমিটারের সুবিধা। পোটেনশিওমিটার, তারপরে ধরো হুইটস্টোন ব্রিজ, এগুলো কখন সুবিধি হবে, এটা হচ্ছে এখন আমার প্রশ্ন। তাহলে প্রথম আমরা এখান থেকে জানবো যে সুবেদী বলতে কি বোঝায়। সুবেদী মানে হচ্ছে ইংরেজিতে এটাকে বলা হয় সেনসিটিভ। তাহলে সুবেদী যন্ত্র বলতে বোঝাচ্ছে সেই যন্ত্র তত বেশি সুবেদী হবে যে সামান্য পাঠের পরিবর্তনকে চিহ্নিত করতে পারবে। তাহলে একটি যন্ত্র যত বেশি সুবেদী সেটি দিয়ে পরিমাপ করা করা রাশির মান ক্ষুদ্র পরিবর্তন হলেই তা যন্ত্রে ধরা পড়ে, তা যন্ত্রে তত বেশি ধরা পড়ে। কি বুঝলে এটা মানে? মানে হচ্ছে ধরে নাও অল্প পরিমাণ যদি আমি চেঞ্জ করি, আমরা যদি ডালা বাটখারা দিয়ে আমি একটু আলোচনা করি প্রথম, যেগুলো দিয়ে ভর মাপা হয়, এই যন্ত্র যদি সুবেদী হয়, ধরে নাও এখান থেকে মাপছি, এই যন্ত্র যদি সুবেদী হয় খুব, তাহলে ধরে নাও এখানে কোনো একটা জিনিস মেপেছি, এখানে কোনো একটা জিনিস মেপেছি, দুটো যদি এক্সাক্ট সমান হয় তবেই এখানকার কাঁটাটা সামনে থাকবে। না হলে যদি অল্প চেঞ্জ হয়, আমি হয়তো 1 কেজি মাছ মাপছি, একদিকে 1 কেজি রেখে 1 কেজি মাছ মাপছি, এবার সেখানে ধরে নাও 1 কেজি না হয়ে 50 গ্রাম চেঞ্জ হলো, সঙ্গে সঙ্গে ঝড়াম করে নিচের দিকে নেমে গেল। এবার তুমি ধরো 5 গ্রাম চেঞ্জ করলে, সঙ্গে সঙ্গে নিচের দিকে নেমে গেল। 5 গ্রাম এইদিকে বাটখারা চাপালে 5 গ্রাম একটু 19-20 হলো, তখন উপর নিচে হয়ে যাচ্ছে। মানে কি, এটা সবসময় হয় উপরে, এটা নিচে, বা এইটা নিচে এটা উপরে, মানে এটাকে সুস্থির করতে পারছো না। মানে কি, সামান্য চেঞ্জ হয়ে গেলেই, সামান্য পাঠের পরিবর্তন হয়ে গেলেই যন্ত্র সেটাকে সেন্স করতে পারবে। সেই রকম যন্ত্রকে বলা হয় সুবেদী যন্ত্র। এটা কি বোঝা গেল? তাহলে অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র পরিবর্তন, পাঠ্যের পরিবর্তন ধরা পড়ে যে যন্ত্রে, তা সুবেদী যন্ত্র। প্রত্যেকেরই কিছু না কিছু সুবেদিতা আছে, সুবেদী যন্ত্র বলে, তা সুবেদী যন্ত্র। তার মানে সেটি বেশি সুবেদী, অতি সুবেদী। অতি ক্ষুদ্র পাঠ যদি পরিবর্তন ধরা পড়ে, তাহলে সেটা হচ্ছে অতি সুবেদী যন্ত্র। এবার অতি সুবেদী যন্ত্র বলতে যেটা বোঝায়, যে ধরে নাও, তার মানে সুবেদিতা যেটা বোঝাচ্ছে, সুবেদিতা মানে হচ্ছে এই সুবেদী, যে যত বেশি সুবেদী তার সুবেদিতা বেশি। তার মানে সুবেদিতা হচ্ছে কেমন সুবেদী সেটা বোঝায়, কেমন রকম সুবেদী, বেশি রকম না কম রকম, সেটা বোঝানোর জন্য একটা রাশি হচ্ছে সুবেদিতা। ইংরেজিতে এটাকে বলা হয় সেনসিটিভিটি। সেনসিটিভিটি। এবার এই যে সুবেদিতা, এই সুবেদিতা আমরা এখানে কি যন্ত্রর ক্ষেত্রে বলছি, তাহলে আমরা দেখব যে যন্ত্রে নিখুঁত মাপা হয়, নিখুঁত পরিমাপ সম্ভব,
তাকে আমরা কিরকম বলবো? সেটাও তাহলে সুবিধি। সুবিধি বলবো না, বলবো না? নিখুঁত মাপা হয়। যে যন্ত্রে ধরে নাও নিখুঁত মাপা হয় না, তাকে আমরা বলবো অতটাও সুবিধি নয়, অসুবিধি। তাহলে এটা সুবিধি যন্ত্র। তার মানে কোনো একটা যন্ত্র দিয়ে যদি নিখুঁত মাপতে পারি, তাহলে আমি সেই যন্ত্রটাকে সুবিধি যন্ত্র বলবো। তা সব যন্ত্র দিয়ে সব জিনিস সুবিধি মাপা যায় না। সেই যন্ত্রকে কোনো একটা রেঞ্জে, কোনো একটা পাল্লায় সুবিধি হয়। তাহলে একটি যন্ত্র সাধারণত কিছু বিশেষ অবস্থায় সুবিধি হয়। তাহলে আমি সেই যন্ত্র দিয়ে যদি মাপতে চাই, তাহলে আমার জানা দরকার কোন বিশেষ অবস্থায় সে সুবিধি। তাহলে সেই অবস্থায় আগে তাকে নিয়ে যাব, তারপর আমি সেটা দিয়ে মাপবো। কি কথাটা বোঝা যাচ্ছে? কথাটা বোঝা গেল কি বলছি? আমি চাই নিখুঁত মাপতে। নিখুঁত মাপতে চাইলে সুবিধি যন্ত্র হবে। সুবিধিটা কাম্য আমার কাছে, আমি চাইবো সুবিধি সুবিধি হোক। এবার সুবিধি যদি হতে চায়, তাহলে প্রতিটা যন্ত্রের ক্ষেত্রে কিন্তু সুবিধি হতে গেলে তার একটা বিশেষ অবস্থা দরকার, যে অবস্থায় সে সুবিধি হয়। তাহলে সেই যন্ত্র দিয়ে যদি আমি মেজার করতে চাই, তাহলে সেই বিশেষ অবস্থায় আমাকে আগে যেতে হবে। তাহলে আমাকে যন্ত্রের কোন অবস্থায় সে সুবিধি, সেটা আমাকে জানতে হবে। তাহলে আমরা একটি যন্ত্রে সাধারণত কিছু বিশেষ অবস্থায় সুবিধি হয়, অর্থাৎ সেই যন্ত্র দিয়ে সেই যন্ত্র দিয়ে পরিমাপ সঠিক করতে হলে পরিমাপ সঠিক করতে হলে আমাদের যন্ত্রের সেই বিশেষ অবস্থা সম্বন্ধে জানতে হবে যখন যন্ত্রটি সুবিধি হবে। যে কোনো যন্ত্র যখন তোমার হাতে পৌঁছাবে, তখন তোমাকে আগে জেনে নিতে হবে যে সেই যন্ত্রটা কখন সুবিধি, কোন কন্ডিশনে সুবিধি, কোন শর্তে সুবিধি, কোন অবস্থায় সুবিধি। তাহলে এই বিশেষ শর্ত আমাকে জানতে হবে, যে শর্তে সেই যন্ত্রটি সুবিধি হয়। তবে সেটা জেনে সেই বিশেষ শর্ত আরোপ করে তবেই আমরা যন্ত্রটা দিয়ে যে ভৌত রাশি মাপা যায়, সেটা তখন আমরা মাপবো। এটা বোঝা গেল পুরোটা? এটা আমি যে কোনো যন্ত্রের সাপেক্ষে বললাম। এখানে কিন্তু এখনো পর্যন্ত আমি কিন্তু একদম শুরু করিনি তোমাদের পোটেনশিওমিটার বা হুইটস্টোন ব্রিজ, সেগুলো বলছি না। আমি বলতে চাইছি যে কোনো যন্ত্র যখন তোমার হাতে আসবে, তুমি তখন জানার চেষ্টা করবে, আচ্ছা এই যন্ত্রটা মাপতে গেলে কি কন্ডিশনে মাপলে যন্ত্রটি সঠিক পার্ট দেবে। যেমন ধরে নাও, আমি তোমাকে কথার কথা বলছি, একটা স্কেল দিয়ে যখন মাপবো, তখন আমাকে জানতে হয় যে স্কেলকে লম্বন ভ্রম করা যাবে না, একদম লম্ব ভাবে নিচের দিকে তাকাতে হবে, তবেই সঠিক পাঠ দেবে। বাঁকা ভাবে দেখলে কিন্তু এদিক ওদিক কিন্তু এক ঘর এদিক ওদিক ভুলভাল আমি ডেটা নিতে পারি। তাহলে সেটাই হচ্ছে তার সত্য। সেরকমই, বা স্কেলটাকে ঝড়ের মধ্যে কাঁপছে এরকম অবস্থায় ইউজ করব না, স্থির অবস্থায় ইউজ করব। কোনো একটা জিনিস যখন স্থির আছে তাকে দিয়ে মাপবো। এরকম বিভিন্ন কন্ডিশন বিভিন্ন যন্ত্রের জন্য হয়। আমরা তাই প্রথম দেখতে চাইছি যে হুইটস্টোন ব্রিজ কখন সুবিধি হয়। তাহলে ফার্স্ট আমাদের যন্ত্র এখানে হচ্ছে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ কখন সুবিধি হয়, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তার আগে দেখি, এখানে এখানে অ্যান্সারটা আমি স্ট্রেট ডাইরেক্ট বলে দিচ্ছি। অ্যান্সারটা হচ্ছে যে যখন যখন খুব কম বা খুব বেশি রোদ
বেশি রোদযুক্ত তারের রোধ নির্ণয় করা হয় তখন হুইটস্টোন ব্রিজ অনেক ত্রুটি দেয় মানে কি সুবিধি না অসুবিধি? তার মানে এই কন্ডিশনে কিন্তু হয়ে গেল অসুবিধি। তাহলে ও খুবই কম, খুবই বেশি। খুবই কম মানে কি? খুবই কম মানে হচ্ছে লেস দ্যান 1 ওহম। 1 ওহমের চেয়ে কম যদি রোধ মাপতে চায় তাহলে গন্ডগোল। খুব বেশি মানে কি? খুব বেশি মানে বলছে লেস দ্যান 1000 2000 ওহম। 1000 ওহমের চেয়ে বেশি রোধ যদি আমি মাপতে চাই তাহলেও কিন্তু তাতে এরর দেবে। তাহলে কখন সুবিধি? কখন সুবিধি? যখন আমরা এই মিডিয়াম রেঞ্জে মাপবো। তাহলে সুবিধি কখন? সুবিধি হচ্ছে যখন অজানা রোধের মান অজানা রোধের মান যখন 1 ওহম থেকে 1000 ওহমের মধ্যে থাকে, সাধারণ ধরনের হয়। বিশাল হাইফাই রোধ নিলে মুশকিল, বিশাল কম রোধ নিলে মুশকিল। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। তোমাকে জিজ্ঞেস করলে এইটা হচ্ছে অ্যান্সার 1 নাম্বার দিলে। এবার যদি জিজ্ঞেস করে কেন? আমরা যেহেতু সায়েন্স পড়ছি সেহেতু আমরা কোনোভাবে কোনো স্টেটমেন্ট যদি না লজিক্যালি বুঝি তাহলে আমরা মেনে নেব না। আমরা জানতে চাইবো কেন। তাহলে আমরা প্রথমে দেখব খুব কম রোদ যদি থাকে তাহলে কি অসুবিধা হয়, খুব বেশি যদি রোদ থাকে তাহলে কি অসুবিধা হয়। তাহলে খুব কম রোদ যদি হয়, ধরে নাও লেস দ্যান 1 ওহম, 1 ওহমের চেয়ে রোদ, অজানা রোধের মান, এটা অজানা রোধটা হচ্ছে খুবই কম। তাহলে তখন সমস্যা কি হয়? সমস্যা হচ্ছে ধরে নাও এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের 4টে পয়েন্ট, পি কিউ আর, আর এখানে তোমার রোধটা আছে ধরে নাও এস, এখানে গ্যালভানোমিটার দিয়েছো, এইদিকে ব্যাটারি দিয়েছো। তাহলে ধরে নাও এটা যদি খুব কম হয় তাহলে এখানে যে এই যে জয়েন্ট গুলো করা হবে, এই যে এই যে বিন্দুগুলোর নাম যদি দিই এ বি সি ডি, যদি বিন্দু দিই তাহলে এই খুব কম রোধের দুই প্রান্তের বিন্দু যেগুলো আছে যেখানে জয়েন করছে সি এবং ডি বিন্দু, এখানে তারকে তো যুক্ত করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো এই যে যুক্ত করছি প্লাস এই যে ধরে নাও সি থেকে সি থেকে এই যে পার্টটা, মানে সি থেকে ধরে নাও এই দিকের পয়েন্টের নাম দিচ্ছি ই, এদিকের পয়েন্টের নাম দিচ্ছি এফ। তাহলে এই তারগুলো তো জয়েনিং তার, সিই, তারপরে এ এফ। এই যে রোধগুলো, এই রোধগুলো এই রোধের চেয়ে বেশি হয়ে যায়। তার মানে এই যে রোধগুলো, এগুলো এগুলো এখন অনেক বেশি, জয়েনের রোধগুলো অনেক বেশি। তাই আমি বুঝতেই পারবো না যে আমি এই রোধটাকে মাপলাম না এই জয়েনিং এর রোধগুলোকে মাপলাম। ধরে নাও, আমি তোমাকে কথার কথা বলছি, তোমাদের সবারই কাছে ধরে নাও 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা আছে এবং তোমরা বিভিন্ন জায়গায় 100 200 টাকা ছড়িয়ে ছিটিয়ে রাখো, ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখো। এবার আমার কাছে ধরে নাও 1 টাকা আছে। এবার তোমরা এই যে ব্যালান্স কন্ডিশনে যখন মাপতে চাইবে
তখন আমি তোমার বাড়িতে ঢুকে এদিক ওদিক থেকে টাকা কোন এখান ওখান থেকে যখন টাকা নিয়ে নেবো, তুমি তো বুঝতে পারবে না অ্যাকচুয়ালি আমার কাছে কত টাকা আছে। ঠিক সেরকমই এখানে রোধের মানটা যেহেতু খুবই কম, ধরো এখানে 1 মিলি ওহম, 10⁻³ ওহম, এখানে জয়েন করেছো তার রোধই ধরে নাও 1/2 ওহম, এখানে জয়েন করেছো তার রোধ ধরে নাও 0.3 ওহম, আর এইগুলোর মান ধরে নাও 40 ওহম, 60 ওহম, 50 ওহম এরকম আছে। তাহলে তুমি বলো এখানে এই যে রোধটা খুব কম যদি হয়, তাহলে আমি এই রোধটাকে মাপছি না এই জয়েনের রোধগুলো মাপছি, সেগুলো কি আমি মাপতে পারবো? বুঝতে পারছো আমি কি বলছি? যে তারগুলো দিয়ে যোগ করব সেগুলোর তো রোধ আছে রে বাবা, তার রোধ মেপে ফেললাম না মূল যে অজানা রোধ সেটাকে মাপলাম, সেটা আমি কিন্তু ক্লিয়ার করে বলতে পারবো না। তাই অতি ক্ষুদ্র রোধ দিয়ে যে রোধটা আমি ব্যালেন্স অবস্থায় পাবো, সেটা যে ওই তারেরই রোধ সেটা আমি নির্দেশ করে বলতে পারবো না। তার মানে এরর হবে। বোঝা গেল এটা? বুঝতে পারছো? তার মানে এক্ষেত্রে নির্ণয় করার পর রোধ সাম্যাবস্থায় নির্ণয় করা রোধ অ্যাকচুয়ালি অজানা রোধের কিনা বলা সম্ভব নয়, বলা বেশ কঠিন। তার মানে এখানে সেন্সিটিভ নয়, তার মানে ত্রুটি চলে আসবে এখানে। তাহলে খুব কম রোধে ত্রুটি এলো। এবার আমরা দেখি খুব বেশি রোধে কি হয়। খুব বেশি রোধ যদি হয় তাহলে কি হবে? গ্রেটার দেন 1000 ওহম। তাহলে গ্রেটার দেন 1000 ওহম যদি আমি করি, এখানে একটা রোধ আছে ধরে নাও, এখানে একটা রোধ আছে ধরে নাও, এগুলো সাধারণ রোধ, এখানে সাধারণ রোধ, এইখানে ধরে নাও বিশাল রোধ, এটা হচ্ছে অজানা, আর এইখানে গ্যালভানোমিটার আছে। এবার কি হবে বলো তো দেখি, এইটা খুব বেশি যদি হয়ে যায়, তাহলে এই নিচের প্রান্তের রোধ এত বেশি হবে, প্রায় সব কারেন্টটাই এখানে যে বর্তনীর প্রবাহ তার প্রায় সবটাই এদিকে যাবে, প্রায় সব কারেন্ট প্রবাহ এইদিকে চলে যাবে। কেন গো? কারণ এদিকে খুব বেশি রোধ, রোধ কম হবে সেদিকে তো যাবে। তার মানে এখানে তুমি যাই বসাও না কেন, গ্যালভানোমিটার সব সময় তোমাকে সাম্যাবস্থা দেখাবে, নাল পয়েন্ট দেখাবে। এ সব সময়, প্রায় সব সময়, প্রায় সব সময় সাম্যাবস্থা দেখাবে। তার মানে এখানে পি, কিউ, আর, এস, এস খুব বড়, খুব বড়। তাহলে সেক্ষেত্রে আর এর মান যাই হোক না কেন, আর এর মান যাই হোক না কেন, গ্যালভানোমিটার নাল পয়েন্ট দেখাবে, নাল পয়েন্ট দেখাবে, প্রায় নাল পয়েন্ট দেখাবে, প্রায় নাল পয়েন্ট দেখাবে। তুমি বুঝতেই পারবে না কখন নাল পয়েন্ট, কারণ ওদিকে কারেন্টই যাচ্ছে না, কারেন্ট পুরো এদিকে হু হু করে ফ্লো করে যাচ্ছে, এদিকে আর ভয়ে আসছে না কারেন্ট, খুব বেশি রোধ বলে। আর এর এত বেশি রোধ, এখানে 1 2 4 5 ওহম, এখানে ধরে নাও 20,000 ওহম, কথার কথা, আর এখানে ধরে নাও 40 ওহম। তাহলে 40 আর 20,000 মিলে কত হয়? 20,000 40, আর এইদিকে হচ্ছে ধরে নাও 100, এদিকে 100, বা এটা 40, এটা 40। তাহলে কি হবে? এই দিকটা তো 80, এই দিক দিয়ে সব কারেন্ট চলে যাবে, এইদিকে প্রায় কারেন্ট যাবে না। তার মানে এইদিকে কারেন্ট প্রায় শূন্য, আইজি সমান প্রায় শূন্য সব সময়। তাহলে এটা 40 নিলেও শূন্য, 80 নিলেও শূন্য, 10 নিলেও শূন্য, 100 নিলেও শূন্য, প্রায়। তাহলে এবার বলো, আমি যদি অনুপাত করি তাহলে এস এর মান আমি সঠিকভাবে নির্ণয় করতে পারবো? তাহলে এস সঠিকভাবে নির্ণয় করা যায় না, নির্ণয় করা যায় না। তাহলে কখন যায়? কখন যায়? তাহলে কখন সুবিধে হয় সেটা আমরা দেখি।
কখন সুবেদী হয়? তার একটা অ্যান্সার হচ্ছে যে রোধ হচ্ছে মিডিয়াম রেঞ্জের, তাহলে অজানা রোধ যেটা তার অজানা রোধ যেটা তার রোধের মান ওই 1 ওহম থেকে মোটামুটি 1000 ওহমের মধ্যে থাকলে এর মধ্যে থাকতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যখন খুব সেন্সিটিভ হয়, এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই পি, কিউ, আর আর অজানা রোধ যেটা এস, এদের মান কাছাকাছি হতে হবে। হ্যাঁ, এদের মান কাছাকাছি হতে হবে। কাছাকাছি হলে দারুণ কাজ করে। কাছাকাছি হলে দারুণ কাজ করে। তার মানে পি এর ভ্যালু, কিউ এর ভ্যালু, আর এর ভ্যালু, এস এর ভ্যালু সব প্রায় কাছাকাছি হলে এটা দারুণ সেন্সিটিভ হয়। এইটা হলো আমাদের হুইটস্টোন ব্রিজ। এটা মনে রাখো, জিজ্ঞেস করতেই পারে। নেক্সট আমরা চলে যাই পোটেনশিওমিটারে। এবার আমরা প্রশ্ন হচ্ছে পোটেনশিওমিটার পোটেনশিওমিটার কখন সুবেদী হবে? অ্যান্সার হচ্ছে একদম যখন অল্প কোষের তড়িৎচালক বলের অল্প পরিমাণ তফাৎ পোটেনশিওমিটার দিয়ে ধরা যাবে। মানে কি? মানে হচ্ছে এই যে পোটেনশিওমিটার যেটা বলেছিলাম, অনেক লম্বা তার আছে, এখানে অনেকগুলো আমরা জানি এইভাবে অনেক লম্বা অনেক তার থাকে, প্রায় 10 মিটারের তার থাকে। তার এদিক থেকে একটা ব্যাটারি এসে যোগ হবে, যেটা আমরা বলি হাই টেনশন ব্যাটারি বা মূল ব্যাটারি, এ মূল কারেন্টটা দেবে। আর এখান থেকে এসে একটা ব্যাটারি থাকবে, যার আমি তড়িৎচালক বল নির্ণয় করব। এটা হচ্ছে গ্যালভানোমিটার, আর এখানে জকি দিয়ে কানেক্ট করব। তাহলে এখানে লেংথ কত হলো, কত লেংথে সাম্যাবস্থান, ধরে নাও সাম্যাবস্থা পেয়েছি। তাহলে এইটা হচ্ছে তোমার এল, এখান থেকে শুরু করে এইটা হচ্ছে তোমার ছোট হাতের এল, যেখানে আমাদের সাম্যাবস্থার অবস্থান। এবার এবার এখানে আমরা কি পেয়েছিলাম, এটা যদি ই হয়, এটা যদি ই0 হয়, আর এই মোট দৈর্ঘ্য যদি বড় হাতের এল হয়, তাহলে আমরা ই সমান কি পেয়েছিলাম? ই সমান পেয়েছিলাম ই0 বাই বড় হাতের এল ইন্টু স্মল এল। এটা পেয়েছিলাম ফর্মুলা। তাহলে এইটা হচ্ছে অজানা তড়িৎচালক বল, এইগুলো হচ্ছে জানা, আর এইটা হচ্ছে আমরা পরীক্ষা থেকে পেয়েছি। তাহলে নাল পয়েন্ট অবস্থান, কত দৈর্ঘ্যে আমি নাল পয়েন্ট পেয়েছি সেটা। তাহলে এবার বলো, যদি যদি তোমার এল এর মান অনেক বেশি হয়, তাহলে তো একক দৈর্ঘ্যে যে তড়িৎচালক বল চেঞ্জ হবে, সেটা আমরা তত বেশি বেশি করে জানতে পারবো। সেটা আমি আরেকবার বলছি, দেখো, এই যে ই সমান পাচ্ছি ই0 বাই এল ইন্টু স্মল এল। তাহলে এবার আমি যদি বলি যে একক দৈর্ঘ্যের জন্য বিভব পার্থক্য কত, এটাকে আমরা বলেছিলাম ভোল্টেজ গ্রেডিয়েন্ট, বলেছিলাম না বলিনি? এইটা হচ্ছে এল ইকুয়াল টু 1 বসিয়ে দাও, তাহলে তাহলে তুমি পাচ্ছ ই0 বাই এল। তাহলে এই যে একক দৈর্ঘ্যের জন্য যত নিখুঁত ভোল্টেজ মাপতে পারবে, তত সে সুবিধি হবে। তাহলে একক দৈর্ঘ্যের জন্য
একক দৈর্ঘ্যের কিরকম দৈর্ঘ্য? এই যে নাল পয়েন্ট, যেটায় তোমার নিষ্পন্দ বিন্দু পেয়েছি, সেই যে পয়েন্টটা যদি একটু চেঞ্জ হয়ে যায়, তাহলে যদি বিভবের চেঞ্জ হয়, বা বিভবের চেঞ্জ হয়ে গেলে যদি এল একটু চেঞ্জ হয়ে যায়, তাহলে আমি কোন জায়গাটাকে বেশি করতে চাইবো, কোন জিনিসটাকে বেশি করতে চাইবো, কোন জিনিসটাকে কমাতে চাইবো। ধরে নাও আমি বলতে চাইছি যে ই এর জায়গায় চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে ডেল্টা ই। তাহলে তাহলে এইটাকে আমাকে ধরতে হবে, এটা ধরে নাও, এটা ধরতে হবে যে এটা ই ই না হয়ে ই প্লাস ডেল্টা ই আছে। তাহলে এখানে এখানে এই পরিমাণ চেঞ্জ আছে। ডেল্টা ইটা হচ্ছে তফাৎ, যেটা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে তফাৎ, এটা হচ্ছে তফাৎ যেটি নির্ণয় করতে হবে। ধরতে পারলে ভালো, ধরতে পারলে সুবেদি সুবেদি হবে। তাহলে এবার দেখো, এই যে সমীকরণ, এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে কি পাবো? ই সমান E0/L ইন্টু এল। তাহলে এখান থেকে আমরা পাবো ডেল্টা ই সমান E0/L ইন্টু ডেল্টা এল। এবার মনে করো, এইটা ডেল্টা ই হচ্ছে ডেল্টা ই এর ক্ষুদ্র পরিবর্তন, ক্ষুদ্র পরিবর্তন ধরতে পারলে, ধরতে পারলে ডেল্টা ই মানে তড়িৎচালক বলের ক্ষুদ্র পরিবর্তন ধরতে পারলে পোটেনশিওমিটার কি হবে? সুবেদী হবে। পোটেনশিওমিটার সুবেদী হবে। এবার আমাকে বলো তো দেখি, সুবেদী আবার হতে গেলে এই আমি এবার মাপবো কি? আমি কি দিয়ে এটা মাপি? ডেল্টা ইটা আমি কি দিয়ে মাপবো? একবার আমি দেখবো, এইটা যদি তোমার পোটেনশিওমিটার হয়, সরি, এইটা যদি তোমার পোটেনশিওমিটার হয়, ধরো পোটেনশিওমিটার, এইখানে ব্যাটারি আছে, আর দুবার নাল পয়েন্ট দেখবো। একবার ই এর জন্য নাল পয়েন্ট দেখবো, ধরো এখানে পেলাম, না ই এর জন্য একবার দেখবো, আর একবার ই প্লাস ডেল্টা ই এর জন্য দেখবো। এখানে ধরে নাও এটা আছে। এবার আমি এখানে ই প্লাস ডেল্টা ই এর জন্য দেখবো গ্যালভানোমিটারে, এখানেও আমি নাল পয়েন্ট পেলাম। তা ধরে নাও এটা এল, এইটা ধরে নাও এল প্লাস ডেল্টা এল। এবার বলো তো দেখি, তুমি কখন, এটা হচ্ছে ধরে নাও দৈর্ঘ্যটা হচ্ছে এল প্লাস ডেল্টা এল, ডেল্টা এল এর মান কেমন হলে খুব ভালো করে তুমি চিনতে পারবে? ডেল্টা এল যদি এল এর সাথে সমান হয়ে যায়, বুঝতে পারবে? তাহলে যদি যত দূরে সামান্য এখানে চেঞ্জ হলো, এখানে সামান্য চেঞ্জ, সামান্য এখানে পরিবর্তন হলো, সেখানে দৈর্ঘ্যের কেমন পরিবর্তন আমি চাইবো? এই পরিবর্তনটা কেমন আমি চাইবো? যেন ডেল্টা এল বেশি হয়, বেশি হয়। তাহলে অনেক দূরে যদি আমি পাই, এটা এটা আমি চাইবো। তাহলে বলো তো দেখি, এইটা হচ্ছে কম, তাহলে আমি চাইছি কি? ডেল্টা ই কম হবে, কিন্তু ডেল্টা এল বেশি হবে। তাহলে যদি পোটেনশিওমিটার সুবিধি হতে চায়, পোটেনশিওমিটার সুবিধি হয়, সুবিধি হতে হয়, তবে ডেল্টা ই হবে কম। কম ডেল্টা ই এর জন্য, কম ডেল্টা ই এর জন্য ডেল্টা এল বেশি হতে হবে। তাহলে বলো তো দেখি, তাহলে শর্তটা কি দাঁড়াচ্ছে? ডেল্টা ই সমান, হ্যাঁ, ডেল একদম তাই, ডেল্টা ই বাই এল ইন্টু ডেল্টা এল। তাহলে দেখো, এইটা হচ্ছে কম, এইটা হচ্ছে বেশি। তাহলে এইটা কেমন হবে গো?
এইটা কেমন হতে হবে? তাহলে ভাগ করে দাও। কম হতে হবে, খুবই কম হতে হবে। তাহলে E0/L টা তাহলে কি হবে? ডেল্টা E/ডেল্টা L। তাহলে এইটা হচ্ছে দেখো, এইটা হচ্ছে কি রকম? কম বাই বেশি, মানে খুব কম। কম সংখ্যা দিয়ে কম সংখ্যাকে বেশি সংখ্যা দিয়ে ভাগ করলে এটা খুব কম হবে, আরো কম হবে। কিন্তু E0 তো ব্যাটারি, এটা তো ধ্রুবক। তাহলে এইটা যদি ধ্রুবক হয়, তাহলে এটা খুব কম কখন হবে? যখন বড় হাতের এল খুব বেশি হবে। বড় হাতের এল মানে কি? বড় হাতের এল মানে কি? পোটেনশিওমিটারের তারের মোট দৈর্ঘ্য। পোটেনশিওমিটারের তারের মোট দৈর্ঘ্য। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো? পোটেনশিওমিটার সুবেদী হতে হলে, পোটেনশিওমিটার সুবেদী হতে হলে তার তারের দৈর্ঘ্য বেশি হতে হবে। তাহলে এখান থেকে আমরা জানলাম কি? অতএব ফান্ডা কি পেলাম? ফান্ডা একটাই পেলাম, সেটা হচ্ছে পোটেনশিওমিটার সুবেদী হতে হলে মিটার সুবেদী তখনই সুবেদী বা পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য যত বাড়বে, তারের দৈর্ঘ্য যত বাড়বে তা তত সুবেদী হবে। বাংলাটা তোমরা ঠিক করে নিও, ঠান্ডাটা বুঝতে পারলেই হলো। এটা একটা ক্লিয়ার হলো, ঠিক আছে? এই নিয়ে নিশ্চয় তোমাদের আর কোনো আপত্তি থাকা উচিত নয়। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা অনেক আলোচনা করলাম, এখানকার প্রবলেম তোমরা করতে থাকো। আমরা এখানে সালের কোশ্চেনটাও মোটামুটি দেখেছি, আমরা ডিসকাস করে পারা যাচ্ছে। এখানে যেমন ধরে নাও এমসিকিউ গুলো সবাই করবে। যদি ধরে নাও চারেরটা এমসিকিউ 4, আমি এখান থেকে 2-4টে অঙ্ক করে আজকে ক্লাস অফ করব। তোমাদের কালকে আমি আবার ক্লাস নেব, এবং সেক্ষেত্রে তোমাদের পরের চ্যাপ্টারটা আমি পড়াবো। পরের চ্যাপ্টারটা আমরা শুরু করব। পরের থেকে চ্যাপ্টার কিন্তু খুব সহজ, এখানে কিছু প্রবলেম আমরা করাই। যেমন ধরে নাও এমসিকিউ 4-এরটা কি দিয়েছে? দিয়েছে যে একটা চিত্র দিয়েছে, প্রত্যেকে দেখতে পারো। এখানে 20 ভোল্ট লিখেছে, তারপর একটা রোদ আছে, আবার একটা রোদ আছে, এখানে লিখেছে 5 ভোল্ট। নিচে একটা রোদ রেখেছে, একটা সুইচ দিয়েছে, সুইচ দেওয়ার পর এখানে গ্রাউন্ড করে দিয়েছে। আমরা জানি গ্রাউন্ড মানে কত বিভব? ভূ সংলগ্ন হলে বিভব, এখানে বিভব কত হবে? এটা হচ্ছে ভূ সংলগ্ন, 0 হবে। ভূ সংলগ্ন মানে বিভব সমান 0 ভোল্ট। এই সুইচ দিয়েছে। এবার এখানে এর মান দিয়েছে 2 ওহম, এর মান দিয়েছে 4 ওহম, এর মান দিয়েছে 2 ওহম, আর এই দিকে কারেন্ট দিয়েছে I3। কি জিজ্ঞেস করেছে গো? বলছে প্রদর্শিত বর্তনীর এস চাবিটি, এই চাবির নাম দিয়েছে এস, এস চাবিটি সংযুক্ত করলে, এস চাবিটি সংযুক্ত করলে 4 ওহমের মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে? 4 ওহমের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ হবে? এটা হচ্ছে প্রশ্ন। এখানে দিয়ে দিয়েছে, এখানে দিয়েছে দেখো, এই দিককার কারেন্টটাকে দিয়েছে I1, এদিককার কারেন্টটাকে দিয়েছে I2। তাহলে এটা কি করে ক্যালকুলেট করবে?
ধরো এটাকে টাচ করে দিলাম, তাহলে কি হবে? আর কিছু বলেছে? দেখো এই যে বিন্দুটা, এখানে একটা বিন্দু আছে, এটা পি বিন্দু বলতে পারি। এই বিন্দুটা কেমন দেখতে গো? কারচপের কোন ফর্মুলা ইউজ করা যাবে? এই বিন্দুটা একটা জাংশনের মতো নয়, তাহলে কোন সূত্র ইউজ করব কারচপের এরকম যদি জায়গা পাই? এখানে আমরা লিখতে পারি না, দেখো এদিকে I1 ঢুকছে, এদিকে I2 ঢুকছে, দুটো যোগ করে এইদিকে I3 হবে। তাহলে এখানে কারচপের প্রথম সূত্র যদি ব্যবহার করি, কারচপের প্রথম সূত্র যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা কি পাবো? I1 প্লাস I2 ইকুয়াল টু I3। এবার দেখো I1 I2 I3 যদি আমাকে বার করতে হয়, তাহলে প্রথমে আমি এখানকার বিভব একটা ধরে নিতে হবে। তাহলে মনে করি পি বিন্দুর বিভব হলো ভি। তাহলে এইটার বিভব যদি ভি হয়, এখানে যদি 20 ভোল্ট হয়, তাহলে এখানে যে I1 সেটার মান কত হবে গো? এটাকে আলাদা করে দেখো তো। আলাদা করে যদি আমি দেখি, এইটা বলেছে 2 ওহম, এইদিকে বলেছে 20 ভোল্ট, এইদিকে বলেছে ভি ভোল্ট, তাহলে কত কারেন্ট হবে? ওহমের ল কি বলে? I1 সমান VA মাইনাস VB বাই আর নয়, VA মাইনাস VB বাই আর নয়। তা যাই না, করি দাঁড়া। হবে না বলো? তাহলে এখান থেকে দেখো এখানে হবে 20 মাইনাস ভি বাই 2। প্রত্যেকে একটু আওয়াজ দাও। এখানে দেখো ওহমের সূত্র ব্যবহার করেছি, এইটা ছিল জাংশন। এই দিকের ভোল্টেজটা, এটা যদি তোমার V1 হয়, এটা যদি V2 হয়, এটা যদি আর হয়, এইদিকে কারেন্ট কত হবে? I সমান, ওহম কি বলেছে? V1 মাইনাস V2 সমান কি বলেছে? I ইন্টু আর বলেনি? কিরে, কার ভয় লাগলো রে? I সমান তাহলে কি হবে? হ্যাঁ, এটা হবে। তাই দেখো এখানে তিনটে বাহু আছে, এইদিকে একটা বাহু আছে, এদিকে একটা বাহু ছিল, আর এদিকে একটা বাহু আছে। এইটার ভি ভোল্টেজ, এইটা 20 ভোল্ট, এইটা 5 ভোল্ট, আর এটা জিরো, 0 ভোল্ট। তাহলে এইখানকার কারেন্ট I1 সমান আমি বলতে পারি 20 মাইনাস ভি বাই 2। এখানকার I2 সম্বন্ধে আমি বলতে পারি 5 মাইনাস ভি বাই 4। 4। এখানকার কারেন্টটা I3 সমান বলতে পারি I3 সমান ভি মাইনাস 0 বাই, এখানে কত রোধ? 2। তাহলে এইটা প্লাস এইটা সমান এইটা, তাহলে বসাও। তাহলে সমীকরণে কি দাঁড়াবে? 20 মাইনাস ভি বাই 2 প্লাস 5 মাইনাস ভি বাই 4 সমান ভি মাইনাস 0 বাই 2। তাহলে এখান থেকে লসাগু করো, বা 4 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা 2 দিয়ে গুণ হলে হবে 40 মাইনাস 2v প্লাস 5 মাইনাস ভি সমান 2v। তাহলে এখান থেকে এটা কাটলে হলো -3v, ওইদিকে গেলে 5v, তাহলে 5v সমান হচ্ছে 45, তাহলে ভি সমান হচ্ছে 9 ভোল্ট। তাহলে I2 সমান কত হবে? তাহলে তাহলে I2 সমান চেয়েছে, I2 সমান 5 মাইনাস 9 বাই 4, তাহলে -4/4 সমান -1, -1 অ্যাম্পিয়ার হবে। কারণ ডাইরেকশন যেরকম দিয়েছে তার উল্টো দিকে কারেন্ট। তাই জন্যই আমি তোমাদেরকে বলছিলাম যে কোন দিকে দিক দেখার দরকার নেই, আলটিমেট তো তোমার রেজাল্ট বেরিয়ে যাবে প্লাস বা মাইনাস। ওকে, এবার তারপরে আমরা করি, তারপরে ধরে নাও করে নিচ্ছি
পোটেনশিওমিটারের হুইটস্টোন ব্রিজ দিয়ে প্রবলেম, এগুলো আমরা করেছি সব, এগুলো প্রায় সবই করা হয়েছে। এখানে আর প্রশ্ন করার মতন কিছু নেই। তোমরা মোটামুটি এখানকার সহজ গাণিতিক প্রশ্ন এগুলো করে নিও, এগুলো কিন্তু সহজ। কোনটা? দাঁড়া দেখছি কোনটা দিয়েছে বলো। কোন প্রশ্নটা বল। হ্যাঁ, এটার কোনটা? 28-এরটা? 29? দেখো 29-এরটা বলে দিচ্ছি, এটা লাস্ট অঙ্ক আছে। 29, দেখো এখানে একটা ছবি দিয়েছে। এখানে এখানে এ বিন্দু ধরেছে, এদিক দিয়ে একটা বি বিন্দু ধরেছে, এখানে সি বিন্দু, এখানে ডি বিন্দু, এখানে ই বিন্দু, এখানে এফ বিন্দু নিয়ে এরকম একটা রোধ দিয়েছে। এখান থেকে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, এখানে রোধ আছে, এখানে রোধ আছে, এখানে রোধ আছে। নিয়ে এই রোধের মানগুলো কি কি আছে? এইটা দিয়েছে 3 ওহম, সব ওহম ইউনিটে, ওহম আর লিখছি না। এটা 3, এটা 6, এটা 3, এটা 6, এটা 3, এটা 6, এটা 3, এটা 6। প্রশ্ন কি করেছে? প্রশ্ন সব হচ্ছে ওহম এককে, রোধ হচ্ছে সব ওহম এককে। প্রশ্ন কি? প্রশ্ন বলেছে যে এ এবং বি বিন্দুর মধ্যে কার্যকরী রোধ, এ এবং বি বিন্দুর মধ্যে কার্যকরী রোধ কত? দেখো সিম্পল, এখানে দেখো এই দুটো, সরি এটা দিয়েছে 3, লাস্টেরটা এটা দিয়েছে 3 ওহম। দেখো এই দুটোকে আগে এই পার্টটা করবো, এই দিক থেকে করতে করতে যাব। তাহলে আগে এই পার্টটা করি। এই যে পার্টটা একই আছে, এই দুটোকে যোগ করে দাও, এই দুটো শ্রেণীতে আছে। 3 আর 3 কত হবে? তাহলে এই ছবিটা প্রথমে কিরকম দাঁড়াবে? এ বি সি ডি ই পর্যন্ত একই, এখানে 6। এবার এই দুটো যোগ হয়ে হয়ে গেল 6। তাহলে 6 আর 6 কত হবে? আবার এটা আছে 3। 6 আর 6 যদি আমি প্যারালাল করি তাহলে হবে 3। 3 আর 3 যোগ করলে কত হবে? 6। 6 এর সাথে আবার এই 6 করলে কত হবে? 3। 3 আর 3 করলে হবে 6। আবার সেই 6 এর সাথে 6 করলে হবে 3। আবার 3 আর 3 6। আবার 6 এর সাথে করলে 3। 3 আর 3 6, আলটিমেটলি 3 ওহম অ্যান্সার হবে। অ্যান্সার কি দিয়েছে? ও, শেষেরটা, শেষেরটা এখানে 3 ওহম আছে, ঠিক আছে। না, না, সে 2 ওহমই হবে। এটা 3 ওহম আছে। তাহলে লাস্টে যখন আমরা করব এ আর বি এর মধ্যে, এখানে এ আর বি এর মধ্যে এটা আছে 3, আর উপরে আমি পাবো লাস্টে 6। তাহলে কত পাবো? 6 × 3/6 + 3, এটা হবে ইফেক্টিভ রোধ। তাহলে 18/9 = 2 ওহমই আসবে।
পিছন দিক থেকে করতে করতে যেও, এইটা তো সিরিজ, তারপরে এটা 6 হলো, 6 এর সাথে 6 প্যারালাল করলে 3 আসবে, 3 এর সাথে 3 সিরিজ, 6 হলো 6 এর সাথে 6 প্যারালাল, 3 হলো 3 এর সাথে 3 সিরিজ, 6 হলো 6 এর সাথে 6 প্যারালাল, 3 হলো 3 এর সাথে 3 সিরিজ, 6 হলো পড়ে আছে 3, তাহলে 6 আর 3 এখানে পড়ে থাকলো, রোধ করলে হবে 2 ওহম। বোঝা গেল? এটা সব থেকে সহজ ছিল। তো এই অবধিই থাক আজকে। আচ্ছা থাক, আমরা নেক্সট ডে, তোমরা এই চ্যাপ্টারটা আমরা অনেক দিন ধরে করলাম, অনেক কিছু করলাম, এই চ্যাপ্টারটা প্রচুর বেশি টাইম দেওয়া হয়ে গেছে, তাই আজকে নেক্সট চ্যাপ্টার শুরু করব না। নেক্সট ডেতে আমরা হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিসিটি পড়বো, তড়িৎ প্রবাহের তাপীয় ফল। ভালো করে একটু দেখে নিও, হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিসিটি, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, এটা আমরা শুরু করব নেক্সট চ্যাপ্টার। ওকে, চলো গুড নাইট। আজকে ছোট ক্লাস, বাট স্টিল এই ক্লাসের যে জিনিসগুলো আমাদের বাকি ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম। থিওরিটিক্যাল জিনিস, অঙ্ক আমরা অনেক করেছি, এখান থেকে অঙ্ক প্রচন্ড সহজ, ডিরেক্ট ফর্মুলা বেস, প্রত্যেককে করো, আটকালে তখন আমি করে দেবো। ওকে, চলো টাটা।